বাংলাদেশি পণ্যে ৩৫% বাড়তি শুল্ক যৌক্তিক নয় বললেন অর্থ উপদেষ্টা। দ্বিপাক্ষিক বৈঠকে কমানোর আশা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা, সংবিধানে ফিরল গণভোটের বিধান। জনবল সংকটে বেহাল নেত্রকোনার খালিয়াঝুরি স্বাস্থ্য কমপ্লেক্স, বিদ্যমান ১০৯ পদের ৫০টি শূন্য, দুর্ভোগে সেবা প্রার্থীরা। এবং ফরিদপুরে পদ্মার ভাঙন কবলে কয়েক উপজেলায় বিস্তীর্ণ এলাকা, বাকেরগঞ্জে পাণ্ডব রাঙামাটি নদীর ভাঙনে হুমকিতে বসত বাড়ি সহ বহু স্থাপনা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকে আরোপিত শুল্কের পরিমাণ কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। বাংলাদেশি পণ্যে ৩৫% বাড়তি শুল্ক যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন উপদেষ্টা। এদিকে বাণিজ্য সচিব জানিয়েছেন, আগামী ১০ ও ১১ জুলাই যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধির সঙ্গে শুল্ক সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। চলতি বছরের ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করেছিল তার প্রশাসন। আরোপের পর ৩ মাসের জন্য সেটি স্থগিত করেছিলেন। গতকাল বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানায় তার প্রশাসন। এ নিয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র $৫ বিলিয়ন। তাই বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ যৌক্তিক নয় বলে জানান অর্থ উপদেষ্টা। আমাদের ডেফিসিট মাত্র $৫ বিলিয়ন, ভিয়েতনামের ১২৫ বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। এর মধ্যে বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, আর বাণিজ্য সচিবও যাচ্ছেন জানিয়ে উপদেষ্টা বলেন, শুল্কর ব্যাপারে এবার 1-to-1 আলোচনা হবে। ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন। আজকেই কমার্স রেপ যাচ্ছে। 8 তারিখে মিটিং, ওদের 8 তারিখ কালকে খুব ভোরবেলা। ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো। এদিকে আলাদা ব্রিফিংয়ে বাণিজ্য সচিব জানান, বাণিজ্য স্বার্থ রক্ষা করে বাংলাদেশ যাতে কোনো অসুবিধায় না পড়ে সে ব্যাপারে সরকার কাজ করছে। আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে এক্সিস্টিং বাণিজ্য আছে সেই বাণিজ্যটা রক্ষা করা। আর আমাদের কাছে তারা কিছু চেয়েছে, সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে। যুক্তরাষ্ট্রের বোয়িং কেনার ব্যাপারে আলোচনা চলছে, আর এয়ারক্রাফট, যানবাহন, যন্ত্রপাতি ছাড়াও সয়াবিন তুলা আমদানি বাড়াতে দেশটি প্রস্তাব দিয়েছে বলে জানান বাণিজ্য সচিব। তুলা খাতের, বিশেষ করে টেক্সটাইল খাতের যারা অংশীজন, তারা সরকারের সাথে আলোচনা করছেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বিগত 3টি বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশিদের আগামী নির্বাচনে পর্যবেক্ষক তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন। মঙ্গলবার দুপুরে কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সিদ্ধান্ত জানান, নির্বাচনকে নেতিবাচক উপায়ে প্রভাবিত করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার রোধে দেশটি ইসিকে সাহায্য করবে বলেও জানান তিনি। MR আসাদের রিপোর্ট। নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির আমন্ত্রণে ইসি ভবনে আয়োজিত ফল উৎসবে অংশ নেন সিইসি AMM নাসিরুদ্দিন। বলেন, ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থার থেকে উত্তরণ ঘটিয়ে আগামীতে সুষ্ঠু নির্বাচনের সুযোগ কাজে লাগাতে চায় কমিশন। আমরা সবাই মিলে কিন্তু 91 সালে একটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছি জাতিকে। 96 সালে দিয়েছি, 2001-এ দিয়েছি। এখন কেন পারবো না? আমাদেরকে পারতেই হবে।
এর আগে কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি জানান, বিগত বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেয়া পর্যবেক্ষকদের এবার আমন্ত্রণ জানানো হচ্ছে না। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব। জানান ইসি ইউএনডিপির দ্য ব্যালট প্রজেক্টে কানাডার সহায়তা চাওয়া হয়েছে। The misuse of AI may be a big threat for us. So we have sought their assistance. There is a basket for a project by India. So every country is coming. The other day Japan এসছে না, জাপানে অস্ট্রেলিয়া এসে গেছে, তো কানাডা might also join. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলেও উল্লেখ করেন সিইসি। লাস্টলি বলেছি যে দিস ইন্টারঅ্যাকশন উইল কন্টিনিউ। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর স্বাক্ষরের পর ১৩৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই রায় প্রকাশ করা হয়। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত। জনবল ও যন্ত্রপাতি সংকটে বেহাল দশা নেত্রকোনার ৫০ শয্যা বিশিষ্ট খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। হাসপাতালে মোট ১০৯টি পদের মধ্যে ৫০টি পদই শূন্য। যে কয়জন চিকিৎসক রয়েছেন তাদের অধিকাংশই অনুপস্থিত থাকেন। সেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগে উপজেলার লাখো মানুষ। সমস্যা সমাধানের ব্যবস্থা আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। মলয় রঞ্জন সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নেত্রকোনার খালিয়াজুড়ি ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা ১৯৯৯ সালে। হাসপাতালে মোট ১০৯টি পদের মধ্যে ৫০টি পদই শূন্য। বর্তমানে মাত্র ২ জন চিকিৎসক সেবাদান করলেও কাগজে পত্রে নিয়োগকৃত বাকিদের কেউ কেউ সেবা দিচ্ছেন অন্যত্র। স্থানীয়দের অভিযোগ, দুর্গম এলাকা হওয়ায় চিকিৎসকরা এখানে থাকতে চান না। নিয়মিত একজন ডাক্তার রাখেন, অন্যান্য ডাক্তাররা ৪-৫ জন আপনার অতে দেখায় যে ওনারা এখানে যোগদান আছে, কিন্তু ওনারা ডিপুটেশনে অন্যান্য জায়গায় কাজ করে। ডাক্তার তাকিয়ে না, এনে আসলে ইমার্জেন্সির ডাক্তার নাই বা গাড়ি ঘোড়া তো নাই কারণ একটা। এছাড়াও হাসপাতালে রোগ নির্ণয়ে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা না থাকায় রোগীকে যেতে হয় অন্য হাসপাতালে। ফলে বেশি ঝুঁকিতে থাকেন শিশু ও গর্ভবতী মায়েরা। গর্ভবতী মহিলারা হঠাৎ করে এই সমস্যাটা বেশির অংশ হয়ে যায়, ভালো একটা পরীক্ষা নিরীক্ষা করানো যায় না। হঠাৎ করে যদি একটা সমস্যা হয়, মা বাচ্চা দুইজনের অ্যাক্সিডেন্ট হয়। পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নার্স দেয়, তাহলে আমাদের অবহেলিত খালিয়াজুড়ি উপজেলা হাসপাতালে মানুষ সঠিকভাবে চিকিৎসা পাবে। অতি দ্রুত আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে যেন সঠিকভাবে পরিচালনা করা মতো ডাক্তার নার্স যা যা লাগে সব কিছু যেন বরাদ্দকৃত হয়। এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও আগামী ৩-৪ মাসের মধ্যে চিকিৎসক নিয়োগ সহ অন্যান্য সমস্যার সমাধানের কথা জানান জেলা স্বাস্থ্য কর্মকর্তা। ৩-৪ মাস একটু ধৈর্য ধরলে এই ব্যবস্থাটা, এই চিত্রটা অনেক চেঞ্জ হবে ইনশাআল্লাহ। আল্ট্রাসাউন্ডও তো আসলে মেশিনের ব্যাপার, আল্ট্রাসাউন্ড ডাক্তার জানতে হয়, সবাই করলে আবার সেটা বাজে হবে। তো আমরা এইদিকে নজর আছে, আমরা চেষ্টা করবো আরটু কীভাবে আরটু বাড়ানো যায় সার্ভিস, 2-1টা জিনিস ইসিজি বা আল্ট্রাসাউন্ড চালু করা যায় কিনা। হাসপাতালটিতে জনবল নিয়োগ, মানসম্মত পরীক্ষাগার, অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত করে ভোগান্তি লাঘবে কাজ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বরিশালের বাকেরগঞ্জে ভাঙছে কারখানা, তুলাতলা, পাণ্ডব ও রাঙামাটি নদী। গেল কয়েক মাসে উপজেলার বহু ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। এছাড়া হুমকিতে আছে স্কুল, মসজিদ, মাদ্রাসা, হাট বাজার, বসতবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা। ভাঙন রোধে আশ্বাস প্রশাসনের। MA শাখাওয়াত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন ববি। বরিশালের বাকেরগঞ্জে গত মাসে কারখানা, পাণ্ডব, তুরাতলা, রাঙামাটি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী ভাঙনে তীরবর্তী 4টি ইউনিয়নের 9টি গ্রাম বিলীন হয়ে গেছে।
ভাঙনের তীব্রতা এতটাই ভয়াবহ যে বাড়িঘর সরিয়ে নিতেও পারছেন না অনেকেই। এতে আতঙ্কে তীরবর্তী হাজারো মানুষ। নদী ভাঙনের কারণে প্রতি বছর গ্রামের পর গ্রাম বিলীন হচ্ছে। এমন বাস্তবতায় নদী ভাঙন ঠেকাতে টেকসই ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি নদীপাড়ের মানুষের। এই জায়গায় হাই স্কুল ছিল, প্রাইমারি ছিল, অ্যাটাচড হাসপাতাল, মসজিদ, হিন্দুপাড়া, মুসলমান বাড়ি সবই ভেঙে গেছে। আমাদের দুঃখ কষ্টের কোনো শেষ নাই। বারবার দোকানপাট সরাইতে হয়, স্কুল সরাইতে হয়। এর চাইতে কষ্ট আমাদের জীবনের কিছু নাই। নদীতে আমার বাড়িঘর যাইতে আছে, আমরা এখন অসহায়। সবই ভেঙে গেছে। তাই মানুষের জায়গায় আমরা সরকার থেকে চাই যে আমাকেও এই সাহায্য। এই ভাঙনের সুব্যবস্থা করে প্রশাসনের কাছে দাবি। নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। পরিদর্শন করেছি এবং এই তালিকা প্রণয়ন করেছি। তার ভিতরে অগ্রাধিকার ভিত্তিতে যেখানে অধিক গুরুত্বপূর্ণ স্কুল, মাদ্রাসা, বাজার বা জনগুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, এগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমরা জরুরি কাজের আওতায় নিয়ে আসব। ভাঙন রোধে পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই ব্যাপারে আমি নিজেও পরিদর্শন করেছি। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। পাশাপাশি আমরা ওখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। নদী ভাঙন রোধে দ্রুতই টেকসই কোনো ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। উজানের ঢলে বাড়ছে পদ্মা নদীর পানি। তাতে ভাঙনের কবলে পড়েছে ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার কয়েক কিলোমিটার এলাকা। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জাসি। উজানের ঢলে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর সদর উপজেলার ডিক্রিচর ইউনিয়নের পালজাঙ্গিতে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। এছাড়াও চর ভদ্রাসন এবং সদরপুর উপজেলার আরও অন্তত 5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে প্রতিদিনই সহায় সম্বল হারাচ্ছেন মানুষ। নদী ভাঙনে ঘরবাড়ি সহ হারাতে হচ্ছে ফসলি জমি, তাই হুমকিতে আছেন স্থানীয়রা। দাবি জানান ভাঙন রোধে টেকসই কোনো ব্যবস্থার। বাড়িঘর দর ফসলের জমি চলে যাচ্ছে। আমি একটা ভূমিহীন লোক, আমার এই জায়গা নেই, ঘর নেই, গাঙ্গে ভেঙে গেছে, আর এক জায়গায় আশ্রয় নিছি। নদী ভাঙে চুরিয়া সব বাড়ি ঘর আমাকে সব গাঙ্গে নিয়ে গেছে, কিছু নেই, অসহায় হয়ে আমরা গুছো করে মরছি। যদি এই মুহূর্তে আমাকে এই গাংটা বাইন্দা দেয় তাহলে আমার জন্য খুব একটা জনক সুবিধা হবে। আমরা তো দুর্যোগের ভিতরে আছি, জমা জমি নিয়ে গেছে, জিরাতপাতি নিয়ে গেছে, সরকার যদি আমাকে না দেখে আমরা কেমন থাকি। পদ্মার অরক্ষিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে সেখানে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি সমীক্ষা করা হয়েছে। সেটির রিপোর্ট পেলে কাজ শুরু হবে জানালেন জেলা নির্বাহী প্রকৌশলী। আমরা সরেজমিনে পরিদর্শন করে দেখেছি যে চরভদ্রাসন উপজেলায় প্রায় 3 কিলোমিটার অংশ এবং সদরপুর উপজেলায় প্রায় 2 কিলোমিটারের অধিক অংশ হচ্ছে ভাঙন কবলিত। ওই অংশগুলো যদি আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন না করি তাহলে কিন্তু এগুলোকে আসলে সংরক্ষণ করা সম্ভব হবে না। সে আলোকে ইতিমধ্যে একটা আমাদের সমীক্ষা চলতেছে। সমীক্ষার আমরা আশা করি খুব দ্রুত আমাদের একটা প্রতিবেদন দিবে। জানমাল রক্ষায় পদ্মার ভাঙন ঠেকাতে দ্রুত টেকসই কোনো উদ্যোগ নেবে সরকার, এমনটাই দাবি নদী পাড়ের মানুষের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। দর্শক, ফরিদপুরে নদী ভাঙন নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিস পোদ্দার বিমান। আশিস, নদী ভাঙনের সবশেষ কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পদ্মা নদীর পাড়ে ফরিদপুরের ধরার মোড়ে। আপনি দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদী, একদম টানায় টানায় পরিপূর্ণ পদ্মা নদী। নদীর দুতীরে ভাঙ্গনে নিঃস্ব হচ্ছে এলাকার জনগণ, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি এবং বিভিন্ন স্থাপনা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান আমাকে যেমনটি জানিয়েছেন, এই বাঁধ স্থায়ীকরণ না করা গেলে ভাঙ্গন রোধ করা সম্ভব নয়। এদিকে ক্ষতিগ্রস্ত জনগণ যেমনটি জানিয়েছেন, তারা এই নদী ভাঙ্গনের ফলে নিঃস্ব হচ্ছে প্রতিনিয়ত। প্রতি বছরই এইভাবে নদী ভাঙ্গনের কবলিত পড়ে হাজার হাজার একর জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।
এবং হারিয়ে যাচ্ছে মানুষের স্থায়ী ঠিকানা। কেউ ঠিকানা জোগাড় করতে আশ্রয় নিয়েছে সরকারি আশ্রয় কেন্দ্র এবং আত্মীয় স্বজনের বাড়িতে। আপনাকে যদি একটু দেখাই, নদীর তীব্রতা এবং স্রোতের তীব্রতা এই বৃষ্টির কারণে আরো নদী ভাঙ্গন বেশি করে হচ্ছে, যেটি কোনো রকমই ঠেকানো সম্ভব হচ্ছে না। স্থায়ীভাবে জিও ব্যাগ দিয়ে বালু ভর্তি করলেও তাতেও কোনো কাজে আসছে না। নির্বাহী প্রকৌশলী এই জন্য বলেছেন, তারা একটি প্রস্তাবনা পাঠিয়েছেন যাতে করে স্থায়ী বাঁধ দিয়ে এর সমাধান করা যায়। এলাকাবাসীর দাবি যেন বাঁধটি স্থায়ীভাবে নির্মাণ করা হয়। এই ছিল আমার কাছে পদ্মা নদীর ভাঙনের সর্বশেষ। আশিস, আপনাকে ধন্যবাদ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে, যেটি বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। ফলে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে আগামী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে পানির নিচে ফেনী শহর। মঙ্গলবার পর্যন্ত জেলায় 24 ঘন্টায় 406 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে ফেনী আবহাওয়া অফিস। সোমবার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টির কারণে শহরের সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতায় শিক্ষার্থী, খেটে খাওয়া শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। আমার হাতে প্রথমে রয়েছে প্রথম আলো পত্রিকাটি। তারা শিরোনাম করেছে, বাংলাদেশি পণ্যে 35% শুল্ক, ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক। প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের জটিলতার অবসান কবে, সচিবালয়ে সাংবাদিক প্রবেশ। বড় হারে সিরিজ হার বাংলাদেশের। এরপরে দৈনিক ইত্তেফাক, 35% শুল্ক আরোপ করে ইউনুসকে ট্রাম্পের চিঠি, রপ্তানি নিয়ে উদ্বেগ। মালয়েশিয়ায় জঙ্গিবাদে জড়িত 35 প্রবাসীর বিরুদ্ধে মামলা। রেকর্ড বৃষ্টিতে ডুবল ফেনী, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে 10 স্থানে ভাঙন। দৈনিক সমকাল শিরোনাম করেছে, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে আবার শুল্কের অস্বস্তি। বাড়তি শুল্ক ভিয়েতনামের সমপর্যায়ে নামাতেই হবে। নিরাপত্তা খাতের সংস্কারে র্যাব বিলুপ্তি বিবেচনা করতে হবে। বাংলাদেশ প্রতিদিন, ফের ট্রাম্পের ট্যারিফ তাণ্ডব। তাজুলের টাকার খনি ওয়াসা আর এলজিইডি, যার রাজনীতি মানে দুর্নীতি। $7.5 বিলিয়ন বাজার হারানোর শঙ্কা। যুগান্তর শিরোনাম করেছে, পোশাক শিল্পে অশনি সংকেত, ট্রাম্পের 35% শুল্ক আরোপের চিঠি ডক্টর ইউনুসকে। প্রদীপের নিচে অন্ধকার, খবর রাখে না কেউ, বেঁচে থাকার সংগ্রামে রাজধানীর বস্তিবাসী। সাগরের ঢেউ কেড়ে নিল চবির 3 শিক্ষার্থীকে, একজনের লাশ উদ্ধার, 2 জন নিখোঁজ। দৈনিক বণিক বার্তা, মার্কিন শুল্ক কমানো সম্ভব না হলে ভিয়েতনামের চেয়ে পিছিয়ে পড়ার শঙ্কা, রপ্তানিতে দ্বিতীয় হলেও প্রবৃদ্ধিতে পিছিয়ে বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর পথ খুলল, 5ম সংশোধনী নিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ। সবশেষ রয়েছে দ্য ডেইলি স্টার, US tariff threatens export economy, government pins hopes on trade negotiations with the Trump administration later this week. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। এর সাথে শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশি পণ্যে 35% বাড়তি শুল্ক যৌক্তিক নয় বললেন অর্থ উপদেষ্টা। দ্বিপাক্ষিক বৈঠক কমানোর আশা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা, সংবিধানে ফিরল গণভোটের বিধান। জনবল যন্ত্রপাতি সংকটে বেহাল নেত্রকোনার খালিয়াঝুরি স্বাস্থ্য কমপ্লেক্স, বিদ্যমান 109 পদের 50টি শূন্য, দুর্ভোগে সেবা প্রার্থীরা। এবং ফরিদপুরে পদ্মার ভাঙন কবলে কয়েক উপজেলার বিস্তীর্ণ এলাকা, বাকেরগঞ্জে পাণ্ডব রাঙামাটি নদীর ভাঙনে হুমকিতে বসত বাড়ি সহ বহু স্থাপনা। দর্শক, এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।